হ্যালো এভরিওয়ান, আমি শাহিদ আহমেদ হাসিব। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অ্যাটেনশন ইজ অল ইউ নিড এই পেপারটা খুব সহজভাবে বাংলা ভাষায় বোঝানোর। রিসেন্টলি আমি একটা পিএইচডি ইন্টারভিউ দিই, সেখানে আমাকে 24 ঘন্টা সময় দেওয়া হয় এই পেপারটা প্রিপেয়ার করে সেটা এক্সপ্লেন করা। যখন আমি ইউটিউব অথবা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে খুঁজি ভালো ভিডিও যেটা খুব ভালো মতো এর কোর মেকানিজমটা এক্সপ্লেন করে, কিন্তু আমি এভাবে বাংলাতে পাইনি। তো আমার উদ্দেশ্যটা থাকবে যে আমি যেন বাংলাতে এই পেপারের কোর মেকানিজমটা সহজভাবে বুঝাতে পারি। হ্যাঁ, আমার ভুল ত্রুটি থাকতে পারে, সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আশা করি আমি সফলভাবে এক্সপ্লেন করতে সার্থক হব। সো এখানে হচ্ছে কোর যে কন্টেন্টগুলো থাকবে, এখানে মোটিভেশন, কি আইডিয়াস, কোর মেকানিজম, পেপারটার স্ট্রেংথ, লিমিটেশন অ্যান্ড এই পুরো পেপারটার আমি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করব। সো শুরুতে চলে যাই মোটিভেশনের যে পেপারটা আসলে যে কারণে মোটিভেট হয় সেটার কারণ হচ্ছে সিকোয়েন্সিয়াল কম্পিউটেশন প্রবলেম, যেটা আরএনএন বা সিকোয়েন্সিয়াল মডেলগুলো ছিল। আহ, এটা হতো কি আপনার টোকেনগুলা টোকেন বর্তমানে মানে আপনি বোঝার সুবিধার্থে টোকেনগুলোকে একটা প্যারাগ্রাফের ওয়ার্ড ধরে নিতে পারেন। এটা পরবর্তীতে আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করব, বাট শুধু বর্তমানে আপনি ইন শর্ট আপনি একটা ওয়ার্ড ধরে রাখেন। তো হতো কি, যখন আপনার এই ওয়ার্ডগুলোকে প্রসেস করতেছে তখন তারা একটার পর একটা প্রসেস করতো, প্যারালালি প্রসেস করতে পারতো না। তো যখন এই সিরিয়ালি প্রসেস করতেছে তখন আপনার কম্পিউটেশনাল যে টাইমটা এফিশিয়েন্ট না, এটা এটা অনেক বেশি লাগতো। কিন্তু যখন ট্রান্সফর্মার আর্কিটেকচারটা আসলো তখন তারা একটা মেকানিজম তৈরি করলো যেটার মাধ্যমে আহ, এই টোকেনগুলোকে প্যারালাল ভাবে কম্পিউট করা যাচ্ছে, প্যারালাল ভাবে প্রসেস করা যাচ্ছে। তো এটা একটা মেইন মোটিভেশন। এরপরেও লং রেঞ্জ ডিপেন্ডেন্সি প্রবলেম আছে, যখন আপনার একটা টোকেন, একটা ওয়ার্ড আপনার সামনের দিকে আমরা পড়ছি লেফট টু রাইট। তো এমন মনে হতো যে আগের মডেলগুলোতে হতো কি, যখন আপনি শেষের দিকে যাচ্ছেন একটা সেন্টেন্সের, শুরুর দিকের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে উম, ওই প্রসেসগুলোতে, যেমন আরএনএন বা সিএনএন বা সিকোয়েন্সিয়াল মডেলগুলোতে দেখা গেছে যে শুরুর দিকের ইনফরমেশনগুলো ব্লারি হয়ে যাচ্ছে, এগুলো মেমোরি থেকে চলে যাচ্ছে। তো এটা একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে যেটাকে বলা হয় লং রেঞ্জ ডিপেন্ডেন্সি প্রবলেম, যেটা হচ্ছে এই অ্যাটেনশন মেকানিজমের মাধ্যমে চলে গিয়েছে। এটা বলা যায় যে এইখানে এই মেকানিজমের কারণে এই প্রত্যেকটা টোকেন একটা আরেকটার সাথে ইন্টারেক্ট করার একটা ইজি ওয়ে পেয়েছে, যার যার কারণে ওই প্রবলেমটা সলভ হয়েছে। অ্যান্ড থার্ড যেহেতু সেটা হচ্ছে ইফিশিয়েন্ট সিকোয়েন্স টু সিকোয়েন্স মডেলিং প্রবলেম। তো ট্রান্সফরমারের আগে যে আরএনএন আর সিএনএন এর আর্কিটেকচার গুলো ছিল সেগুলোতে হচ্ছে ইফিশিয়েন্ট ছিল না। একটা তো কারণ বললামই আগে, প্যারালাল ছিল না কম্পিউটেশন গুলা। তো এমন অনেক কারণে ইফিশিয়েন্ট ছিল না, বাট এই আর্কিটেকচার ট্রান্সফরমার আসার পর থেকে এটা অনেক এফিশিয়েন্ট হয় এবং ট্রেনিংটা অনেক ফাস্ট হয়। তো চলুন আমরা কি আইডিয়া নিয়ে আলোচনা করি। ব্যাপারটা খুললে আপনারা এই ফিগারটা দেখতে পাবেন, এটা হচ্ছে মেইন ফিগার। এই ফিগারের হচ্ছে দুইটা পার্ট বলা যায়, একটা হচ্ছে এনকোডার আর একটা হচ্ছে ডিকোডার। এনকোডার পার্টের 6টা লেয়ার, আবার ডিকোডার পার্টেরও 6টা লেয়ার। কিন্তু এনকোডারে সাব লেয়ার হচ্ছে দুইটা, আর ডিকোডারে সাব লেয়ার হচ্ছে তিনটা। দুইটাও দেখতে অনেকটা আইডেন্টিক্যাল হলেও ছোট ছোট কিছু আহ, উম, পরিবর্তন লক্ষ্য করা যাবে যদি আমরা ভালো মতো খেয়াল করি। সো এনকোডারের যে দুইটা লেয়ার সেটা হচ্ছে মাল্টি হেড সেলফ অ্যাটেনশন, আর একটা হচ্ছে পজিশন ওয়াইজ ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। এইগুলো আমরা মানে মাল্টি হেড সেলফ অ্যাটেনশন বা সেলফ অ্যাটেনশন কি, তারপরে পজিশন ওয়াইজ ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক কিভাবে কাজ করতেছে, প্রত্যেকটা ব্লক নিয়ে সামনে আলোচনা করব। আর যখন আমরা ডিকোডার ব্লকটা দেখি, এই ডিকোডার এই পাশের ব্লকটাতে দেখি, তখন আমরা দেখি যে এখানে একটা জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে মাস্কড মাল্টি-হেড সেলফ অ্যাটেনশন, এনকোডার ডিকোডার মাল্টি-হেড অ্যাটেনশন। সো এখানে অ্যাটেনশন দুইটা আছে। আবার যে মাল্টি-হেড অ্যাটেনশনটা আছে, সেলফ অ্যাটেনশনটা আছে, সেটা হচ্ছে মাস্কড। তো মাস্কড কি জিনিস, তারপরে এনকোডার ডিকোডার মাল্টি-হেড অ্যাটেনশন কি জিনিস, এসব কিছুই আমরা সামনের স্লাইডগুলোতে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো আমরা ওভারঅল আর্কিটেকচার দুইটা যদি কম্পেয়ার করি, তাহলে আমরা দুইটা জিনিস হচ্ছে এনকোডার এবং ডিকোডারের ভিতরে পার্থক্য দেখতে পারি। একটা হচ্ছে এনকোডার অ্যাটেনশনে, এনকোডারটা যে এনকোডার ডিকোডার অ্যাটেনশনটা আছে সেটা অনুপস্থিত, বাট ডিকোডারে সেটা আছে। আরেকটা যেটা ডিফারেন্স সেটা বলা যায় যে সেটা হচ্ছে সেলফ অ্যাটেনশন লেয়ারে
এনকোডার সেটা হচ্ছে মার্কস থাকে না, বাট ডিকোডারে মার্কস থাকে। তো মার্কস কি জিনিস সেটাও আমরা সামনের ইয়ারে দেবো। আর দুইটার পারপাসও ভিন্ন। এনকোডারের পারপাস হচ্ছে যে ইউজারের ইনপুট সিকোয়েন্সগুলো আন্ডারস্ট্যান্ড করা, আর ডিকোডার হচ্ছে আউটপুট সিকোয়েন্স জেনারেট করা। তাদের পেপারটা বেসিক্যালি ছিল মেশিন ট্রান্সলেশনের জন্য, ট্রান্সলেশন একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশনের পারপাসে। বাট পরবর্তীতে এলএলএম কিন্তু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোতে ফিডব্যাক জেনারেশন হতে শুরু করে সব 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 কাজেই শুরু হয়। তো এলএলএমটা হচ্ছে ভিন্ন বলতে গেলে, সেটা হচ্ছে ডিকোডার পার্টটারই মেন কাজ। আর এনকোডার সেটা হচ্ছে যখন আমরা মেশিন ট্রান্সলেশন বা ট্রান্সলেশন বেস কাজ করতেছি তখন এটা ইন্ট্রোডিউস হয় আর কি। সো ফার্স্টে যে আমরা আর্কিটেকচারে যাই, তাহলে আমাদের ফার্স্ট যে জিনিসটা আসে সেটা হচ্ছে ইনপুটস। তো ইনপুটসটা কি? ইনপুটসটা অ্যাকচুয়ালি টেক্সট ডাটা। তো বিষয়টা হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং আমরা তো বুঝতে পারি যে টেক্সটটা কিভাবে পড়তে হবে বা আমরা অর্থ বুঝতে পারি, কিন্তু মেশিনকে এটা বোঝানো খুবই টাফ। মেশিন শুধু নাম্বারই বুঝে। এখন এই নাম্বার বোঝানোর জন্য কিভাবে আমরা মেশিনকে আমরা বুঝাতে পারি যে একটা ওয়ার্ডের একটা অর্থ আছে। একটা কাজ আমরা করতে পারি যে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা আম, একটা নাম্বার অ্যাসাইন করে দিতে পারি লেবেলিং এর মতো। তাহলে হবে কি, আমরা যদি এমন অ্যাসাইন করতে থাকি তাহলে অনেক বেশি লেভেল হয়ে যাবে। এটা একটা সমস্যা। তো এটা খুবই ইনএফিশিয়েন্ট হবে। আরেকটা আইডিয়া করা যায় কি, আমরা প্রত্যেকটা আলফাবেটের পিছনে একটা নাম্বার দিয়ে দিলাম এবং স্পেশাল ক্যারেক্টারগুলোতে, এবং সেই অনুযায়ী সে আইডেন্টিফাই করলো। কিন্তু এটাতে আরেকটা প্রবলেম হচ্ছে, এখান থেকে ওয়ার্ডগুলোর কোনো মিনিং থাকবে না। কারণ হচ্ছে যখন আমরা আলফাবেট অনুযায়ী দিচ্ছি, আলফাবেটের কোনো অ্যাকচুয়ালি স্পেসিফিক মিনিং নাই। আলফাবেটগুলোর কম্বিনেশন করে ওয়ার্ড তৈরি করে এবং সেই ওয়ার্ডের একটা মিনিং বের হয়। এবং ওয়ার্ডের পজিশনিং এর উপরে, কনটেক্সটের উপরে কিন্তু মিনিং চেঞ্জ হতে থাকে। এখানে অনেকগুলো ব্যাপার আছে। তো এই জিনিসটাও যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা নাম্বার অ্যাসাইন করবো, এটাও খুব একটা এফিশিয়েন্ট হবে না। তো এরপর থেকে আইডিয়া আসছে যে টোকেন। তো ওয়ার্ডগুলোকে আমরা টোকেন হিসাবে একটা ট্রিট করব আর কি। নট অনলি ওয়ার্ড, টোকেন ক্যান বি, এটা একটা ওয়ার্ড হইতে পারে, একটা ওয়ার্ডের পার্ট হইতে পারে, কোনো একটা স্পেশাল ক্যারেক্টারও হইতে পারে। তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা বুঝতে পারবো যে যখন আমরা ওয়ার্ডগুলোকে, যখন আমরা সেন্টেন্সের অংশগুলোকে টোকেন হিসাবে আমরা আইডেন্টিফাই করতেছি, তখন আমাদের দেখা গেছে যে যে আননোন ওয়ার্ডগুলো আছে সেগুলোরও একটা ইউজফুল মিনিং ভেঙে ভেঙে বের করে আনা পসিবল হতে পারে। যেমন ওয়েবিনার ইনফিকেশন, এই ওয়ার্ডটাতে ওয়েবিনার যে ফার্স্ট পার্টটা আছে সেটার একটা মিনিং, আবার ইনফিকেশনের আরেকটা মিনিং থাকতে পারে। তো দুইটা ওয়ার্ড কম্বাইন করার পরে নিউরাল নেটওয়ার্ক হয়তো বা এই মডেলটা সে মিনিংটা বুঝতে পারবে। সো আমাদের সিম্পলিসিটির জন্য আমরা ওয়ার্ডগুলোকে একটা টোকেন হিসাবে আমরা ধরে নেই। সো আমরা বুঝতে পারতেছি যে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা টোকেন হিসাবে ইয়ে করব, সেটা হচ্ছে আমাদের ইনপুট। এর পরবর্তী যেটা আসে ইনপুট ইমব্যাডিংস। তো ইনপুট ইমব্যাডিংস কি? ইনপুট ইমব্যাডিংসটা হচ্ছে আপনি আপনার যে ওয়ার্ডগুলো আছে সেগুলাকে আপনি একটা ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করবেন। ফর এক্সাম্পল আমি এখানে বোঝার ক্ষেত্রে 10টা 10টা ডাইমেনশনের একটা ভেক্টরে আমি প্রকাশ করলাম আই ওয়ার্ডটাকে। এইভাবে বাকি ওয়ার্ডগুলোকে এই সেন্টেন্সের যে 10টা করে আমি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম। তো চিন্তা করেন যে আমি একটা হায়ার ডাইমেনশনে আছি, এবং সেই হায়ার ডাইমেনশনে আমি একটা ওয়ার্ড রাখছি, এবং ওই ডাইমেনশনটাতে সেম ক্যাটাগরি, সেম মিনিং এর বা সেম অর্থ রাখে এমন ওয়ার্ডগুলা সেম একসাথে মানে একসাথে দলবদ্ধ হয়ে আছে এমন, মানে তাদের রিলেশনশিপটা তারা ওভাবে আহ, কি জায়গায় স্ক্যাটার্ড হয়ে আছে। তো এটা বলা যায় যে এভাবে আমরা ভেক্টরগুলোকে, যখন আমি দেখলাম যে আমি ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডকে 10টা ভেক্টর হিসেবে প্রকাশ করতেছি, তাহলে একটা স্পেসে সেইভাবে স্ক্যাটার্ড হয়ে আছে। তো এগুলোকে আমরা বলতেছি ইনপুট ইমব্যাডিংস। তো এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারবো যে দেখেন,
এই ফিগারটাতে সেম ক্যাটাগরির ওয়ার্ড ম্যান অ্যান্ড ওমেন একই প্রায় কাছাকাছি আছে, এবং এদের যে কো রিলেশন উইথ কিং অ্যান্ড কুইন এটাও আমরা বুঝতে পারতেছি যে ওই হায়ার ডাইমেনশনটাতে তারা একই জায়গায় বা একটা সেম ডিস্টেন্স মেনটেন করে আছে আর কি। তো এমন হইতে পারে যে হয়তোবা এক্স্যাক্টলি একই প্যাটার্নে থাকবে না, একটু ডিফারেন্স থাকতে পারে, কারণ হয়তোবা দেখা গেছে ওমেনের বিপরীতে কুইন, ঠিক আছে, আবার এমন হইতে পারে যে কুইন মিনস কুইন ব্যান্ডটা, সেটা কনটেক্সটের উপর ডিপেন্ড করে এদের পজিশনটা হবে আর কি। তো আমরা কিন্তু বুঝার ক্ষেত্রে এখানে মাত্র 10টা ভেক্টরের একটা ম্যাট্রিক্স নিলাম, সরি 10টা এলিমেন্টের একটা ভেক্টর নিলাম। বাট এটা এমন হইতে পারে যে জিপিটি 3 তে যেমন এমবেডিং সাইজ ছিল হচ্ছে 12,288টা। সো এটা খুব হিউজ একটা ম্যাট্রিক্স প্রত্যেকটা ওয়ার্ডের জন্য কিন্তু। অ্যান্ড আমরা যখন একটা ওয়ার্ড দিচ্ছি বা একটা সেন্টেন্স দিচ্ছি, তাহলে প্রত্যেকটা টোকেনগুলার, ঠিক আছে, প্রত্যেকটা টোকেনগুলার এরকম ভেক্টর থাকবে, প্রত্যেকটা মিলে একটা ম্যাট্রিক্স তৈরি করবে, সেটাকে আমরা বলতেছি ইম্বেডিং ম্যাট্রিক্স। তো এই ইম্বেডিং ম্যাট্রিক্সের প্রত্যেকটা জিনিস আমি আগেও এক্সপ্লেন করার চেষ্টা করছি যে প্রত্যেকটা প্রত্যেকটা রো এক একটা মিনিং রাখতে পারে। যেমন ফার্স্ট রোটা হয়তো দেখা গেছে জেন্ডার ডিফাইন করতেছে, যে কি ছেলে না মেয়ে বা অন্য কিছু। সেকেন্ড রোটা ডিফাইন করতেছে হয়তো তার বয়স কত, তার বয়স কি, কোন রেঞ্জে আছে। তো এরকম আর কি প্রত্যেকটা এরকম, যেরকম জিপিটি 3 জন্য আমরা দেখলাম যে 12,288, ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, যে এতগুলো মিনিং লার্ন করার চেষ্টা করবে, এতগুলো মিনিং বহন করবে। তো এখন প্রশ্ন আসে যে আমরা কি এই ইমবেডিংস গুলা, এই ম্যাট্রিক্সটা কি আমরা কি দিয়ে দিচ্ছি? না, এটা আসলে যখন মডেলটা ট্রেন হবে তখন সে এই রিলেশনশিপটা নিজে বের করে বোঝার চেষ্টা করবে, এবং সে এই ম্যাট্রিক্সের ভ্যালুগুলা টিউন করে নিতে থাকবে। ওকে, সো আমাদের হচ্ছে টেক্সট ডাটা আছে, তারপরে টোকেন আছে, টোকেন পর থেকে আমরা টোকেন আইডি জেনারেট করতেছি। সো টোকেন আইডি হচ্ছে জাস্ট নাম্বারগুলো আর কি, এবং সেখান থেকে আমরা ইম্বেডিংস পাচ্ছি। তো আমাদের মেইন গোল হচ্ছে এই ইম্বেডিংস ম্যাট্রিক্সটা নিয়ে আসা, ঠিক আছে। এরপরে আছে যে পজিশনাল এনকোডিং। আমি আগেও বলছি যে আমাদের যখন একটা আমরা সেন্টেন্স বলতেছি, সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের পজিশনের উপর ডিপেন্ড করে একটা মিনিং থাকে। আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা লেফট থেকে রাইট পড়ে যাচ্ছি, আমরা বুঝে যাচ্ছি, কিন্তু মেশিন এভাবে বুঝে না। মেশিনের জন্য প্রত্যেকটা ওয়ার্ডের যে মিনিং যেমন তাকে বুঝাইতে হবে, তেমনি সেই পজিশনটা কোথায় আছে সেটাও তাকে বুঝাইতে হবে। তো যেমন আমরা যদি এই এই উদাহরণটা দেখি, দ্য ডগ বিট দ্য ক্যাট and the cat bite the dog. So এখানে the dog bite the cat and the cat bite the dog, দুইটার ভিতরে আমরা হিউম্যান বিং বুঝতে পারতেছি যে এই দুইটা ডিফারেন্ট, কিন্তু মেশিন কিন্তু এই ডিফারেন্সটা বুঝতে পারবে না। তার কাছে মনে হবে যে না, দুইটা জিনিস একই, যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে বুঝাচ্ছি যে না, এখানে দেখো ডগ এবং ক্যাটের পজিশন দুইটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে। সো এই জন্য আমরা বুঝতে পারতেছি যে পজিশনটাও খুব ইম্পর্টেন্ট। তো পজিশনটা এই জন্য এখানে এই পজিশনটা বোঝানোর জন্য পজিশনাল এনকোডিংটা আসে আর কি। তো এই পজিশনটা এনকোডারটা আমরা পজিশন এই পজিশনগুলো পজিশন এনকোডিংটা সলভ করবে। তো এটার জন্য কিভাবে করা যায়? তো এটার জন্য দেখা গেছে যে পেপারটাতে আমরা যদি পেপারটা পড়ি, দেখা গেছে যে একটা ফর্মুলা আছে সাইন এন্ড কোসাইন। দেখা গেছে যে আমরা যদি অল্টারনেটিভ সাইন এন্ড কোসাইন ওয়েভ ইউজ করি বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে, তাহলে যে নাম্বারের প্যাটার্নটা পাই আমরা সেটা ইউনিক থাকে প্রত্যেকটা প্যাটার্নের জন্য। সো এই কারণে ফর এক্সাম্পল আমরা যদি প্রথম 50টা ভ্যালুর জন্য আমরা যদি সাইন কোসাইন ভ্যারি করতে থাকি, তাহলে এরকম প্যাটার্ন পাই। দেখেন আপনি প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু আলাদা হচ্ছে। সো ফর আমাদের এক্সাম্পল আমরা তো 10টা এমবেডিংস দিছি, সো ওই 10টা এমবেডিংস এর জন্য এই প্রথম 10টা প্যাটার্ন আমরা হয়তো বা নিব, ইউজ করব, ঠিক আছে। তো এখান থেকে সে বুঝতে পারবে যে প্রত্যেকটা ওয়ার্ডের পজিশনটা সেন্টেন্সের অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্ডের পজিশনটা কোন কোন জায়গায় আছে, কিভাবে তাদের রিলেশনশিপটা আছে। এইটাই হচ্ছে পজিশন এনকোডিংটা আমার মডেলটাকে বোঝানোর চেষ্টা করবে। সো আমরা আমাদের পজিশনিং এনকোডারের জন্য আমরা পজিশনগুলো নিয়ে কি করব, একটা ভেক্টর তৈরি করব। সেটা হচ্ছে 10টার জন্য, আমি যেহেতু 10টা নিতেছি কিন্তু জিপিটি হচ্ছে 12,288টা নিচ্ছে, তাহলে সে জন্য 12,288 থাকবে। তো আমার জন্য এমবেডিংসটা আছে, ইম্পোর্ট এমবেডিংস ম্যাট্রিক্সটা আছে, তাহলে পজিশনাল এনকোডিং এর ম্যাট্রিক্সটা আছে। তো আমি এই দুইটা কি করব, যোগ করব। যোগ করলে আমার এখানে কি থাকতেছে, দুইটা ইনফরমেশন থাকতেছে। একটা হচ্ছে ইনপুট ইনব্যারিংস এর ইনফরমেশন ওয়ার্ডটার, আর একটা হচ্ছে সে কোন পজিশনে আছে।
ভ্যালু এবং মিনিং দুইটাই, মানে পজিশনটা এবং মিনিং দুইটাই আমরা পাচ্ছি এই ম্যাট্রিক্স থেকে। এরপরে হচ্ছে আমরা যে নেক্সট লেয়ারটাতে দেখি, সেখানে নেক্সট যে ব্লকটা সেটাতে হচ্ছে মাল্টি-হেড অ্যাটেনশন ব্লক থাকে। তো তিনটা কথা থাকে, একটা হচ্ছে মাস্ক, মাল্টি-হেড, আর একটা হচ্ছে অ্যাটেনশন। তো মাস্ক জিনিসটা আমরা দেখতেছি যে এনকোডারে থাকতেছে না, বাট ডিকোডারে আসছে। আহ, এটা এটা কেন সেটা আমরা একটু পরবর্তী যাব, বাট সিম্পলি বলার জন্য এনকোডার কিন্তু কোনো আহ, মানে সিকোয়েন্স জেনারেট করবে না। এটার কাজ হচ্ছে মানে ইউজারের ইনপুটটা রিড করা এবং আন্ডারস্ট্যান্ড করা যে ফুল ইনপুট সিকোয়েন্সটা কি কনটেক্সট মিন করতেছে। কিন্তু যখন ডিকোডার পার্টে যায় তখন সে তাকে কিন্তু ইউজারের ইনপুটের উপর বেসিস করে তাকে আউটপুট দেওয়া লাগে। তো সেই আউটপুটটাকে আমরা, সে যেন ফিউচারে না দেখতে পারে, যেন সে চিটিং না করতে পারে, সে কারণে আমরা মাস্ক ইউজ করি। তো এটা খুব ভালোভাবে আমি নেক্সট স্লাইডগুলোতে বোঝানোর চেষ্টা করব। এখন দেখেন যে আমরা যখন আর্লিয়ার মডেলগুলো ছিল, ওগুলোতে প্রবলেম ছিল যে আমি আহ, একটা সেন্টেন্স লিখলাম যে দ্য ক্যাট ডিডেন্ট ক্রস দ্য স্ট্রিট বিকজ ইট ওয়াজ টু টায়ার্ড। সো এই ইট যে অংশটা, দেখা গেছে যে এই অংশটা স্ট্রিটকেও রেফার করতে পারে, ক্যাটকেও রেফার করতে পারে। কিন্তু আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা বুঝতে পারতেছি যে এটা ক্যাটকে রেফার করতেছে। কিন্তু এখন আরএনএন বেসড মডেলগুলোতে হচ্ছিল কি, সে এই আর্লিয়ার যে কনটেক্সটটা সেটা ভুলে যাচ্ছিল। সে সে দেখা গেছে যে ইটকে সে স্ট্রিট মনে করতেছে, বা আহ, আগে ইট পর্যন্ত বসাতে বসাতে তার আগের ইয়ে থাকে না। হ্যাঁ, এই প্রবলেমটা কিন্তু এলএলএম সলভ করছে, বাট এই প্রবলেমটা এলএলএম সলভ করলেও আরেকটা প্রবলেম রয়ে গেছে, সেটা হচ্ছে যে টোকেনগুলা সেগুলো হচ্ছে সিরিয়ালি একটার পর একটা তারা হ্যান্ডেল করতো, প্যারালালি হ্যান্ডেল করতে পারতো না। তো এটার জন্যই আসলে আমাদের এই পেপারটা মোটিভেশনটা আসে আর কি। তো এখন যেটা হচ্ছে যে ট্রান্সফর্মার, সে হচ্ছে কি প্রত্যেকটা ওয়ার্ড একটা আরেকটার সাথে ইন্টারাকশন করতো। যেমন আমাদের ইট ওয়ার্ডগুলা, সে কিন্তু প্রত্যেকটা আগের ওয়ার্ডের সাথে সে ইন্টারাকশন করতে পারতো, ঠিক আছে। কিন্তু সে, হ্যাঁ, সে কিন্তু ফিউচারে ইন্টারেক্ট করতে পারবে না। ফিউচারে করতে পারতেছে না দেখে সেটাকে আমরা মাস্কিং বলতেছি। আহ, এটা কেন করতে পারতেছে না সেটার একটা ব্যাপার আছে। আমরা যদি তাকে বলে দিই যে আমাদের ফিউচারে কি কি ওয়ার্ড আছে, তাহলে সে হচ্ছে কি, সে অলরেডি জানে যে তার কি কি আউটপুট সে তাকে দিতে হবে। তো যখন ট্রেন করতেছি তখন এটা হয়তো বা দেখা গেছে খুব ভালো রেজাল্ট দিতেছে, কিন্তু যখন ইন রিয়েল লাইফ সিনারিও সে কাজ করতেছে তখন সে তো চিটিং করে করে শিখছে। তো সে কি করতে পারবে না, ভালো মতো আনসারটা দিতে পারবে না। তো রিয়েল লাইফ সিনারিতে তার পারফরমেন্সটা খুবই খারাপ হবে। এই কারণে আমরা মাস্কিংটা ইউজ করি। ওয়েল, অ্যাটেনশনের জন্য আমরা যে অ্যাটেনশনের কোর মেকানিজম আছে সেখানের জন্য তারা এই ফর্মুলাটা ইউজ করছে। অ্যাটেনশন কিউ কে ভি সফটম্যাক্স ইউ কে ট্রান্সপোজ ডিভাইডেড বাই রুট মিন স্কোয়ার অফ ডিকে ইন্টু ভি। তো এখানে তিনটা ভ্যারিয়েবল, যে তিনটা ভ্যারিয়েবল আছে কিউ কে ভি, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখন এগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। তো কিউ যে ভ্যারিয়েবলটা আছে এটা হচ্ছে কাইন্ড অফ লাইক একটা ভেক্টর, যে কোশ্চেন করবে একটা সেন্টেন্সের ভিতরে, সে কোশ্চেন ছুড়ে দিবে যে এই ওয়ার্ডটা কি, ঠিক আছে, মানে কোন ওয়ার্ডের ভিতরে আমি 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 চাইতেছি, ঠিক আছে। আহ, যদি এই ওয়ার্ডের ইনফরমেশনটা আমার সাথে রিলেভেন্ট কিনা, বা এটা কি আমার প্রয়োজনীয় ইনফরমেশন কিনা, এবং কি যে ভ্যারিয়েবলটা সেটা সে সে হচ্ছে মানে আনসার দেওয়ার চেষ্টা করবে। সাপোজ কোয়েরির মাধ্যমে আমি জিজ্ঞেস করলাম যে আহ, তুমি কি ভার্ভ কিনা, বা কে কে আছো এখানে ভার্ভ। তো এখন যারা ভার্ব আছে একটা সেন্টেন্সের ভিতরে তারা হাত তুলে বলতেছে যে এই দেখো আমি একটা ভার্ব, আমি ভার্ব, আমি ভার্ব। সো ই অ্যাকচুয়ালি হচ্ছে আনসার দেওয়া, আনসার করতেছে। আর ভ্যালু যেটা ভি, সেটা হচ্ছে এই প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা টোকেনের যে অ্যাসোসিয়েটেড ভ্যালুটা আছে সেটা আর কি। মানে যে তুমি যদি আমার কি এবং কোয়ারি যদি মনে করো যে তুমি এটা সিলেক্ট করছো, তাহলে এখানে এদের রিলেটেড যে অ্যাকচুয়াল ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে এটা আমি তোমাকে দিচ্ছি, ঠিক আছে। সো আমি এই কিউ কে ভি ভেক্টরগুলা বুঝতে পারতেছি, ভ্যারিয়েবলগুলো বুঝতে পারতেছি। তো এখানে আমার হচ্ছে এখন এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। বেয়ারিং ম্যাট্রিক্সটা আছে, তো এই ম্যাট্রিক্সটা থেকে আমরা যখন বাকি যে ভ্যালুগুলা বের করতে হবে কিউ কিউ এর কোয়েরির, তো এটা কিভাবে করবো, আমরা একটা র্যান্ডম ভেক্টর ম্যাট্রিক্স নিব ডাব্লিউ কিউ, যেটা হচ্ছে আমরা ওই ইনপুট ইম্পিডেন্সের সাথে আমরা ডট প্রোডাক্ট বের করব, গুণ করব।
তো এরপরে আমরা কিউ ভেক্টরটা পাবো। ঠিক আছে, জাস্ট ম্যাট্রিক্স ক্যালকুলেশন। তাহলে এই কিউ ভেক্টরটা পেলাম। এই কিউ ভেক্টরটাই হচ্ছে আমাদের কোয়েরিগুলো আর কি। এখন কথা হচ্ছে যে এই ডাব্লিউ কিউ ম্যাট্রিক্সটা কি পাবো? এটা আমরা আমরা দিব না, আমরা পাবো না। এটা হচ্ছে যখন ট্রেন করবে তখন এটা আস্তে আস্তে সে লার্ন করে নিবে মডেলটা। ঠিক আছে। তো সিমিলারলি আমাদের কিউর মতো আমরা কে একইভাবে কে ভেক্টরটা বের করব এবং একইভাবে আমরা ভি ভেক্টরটাও বের করে নিব। তাহলে আমরা কি আছে আমাদের এখানে কে কিউ ভি এই তিনটা ভ্যালুই আমরা জানি। তো এখানে এখন কি করতে হবে, আমাদের ফর্মুলা অনুযায়ী কিউ এবং কে এর ডট প্রোডাক্টটা করব। ঠিক আছে, এটাকেই বলা হয় অ্যাটেনশন। তো দুই ধরনের অ্যাটেনশন আছে, একটা হচ্ছে ডট প্রোডাক্ট অ্যাটেনশন আর একটা হচ্ছে অ্যাডিটিভ অ্যাটেনশন। দুইটারই হচ্ছে বলা চলে কম্পিটিশনাল কমপ্লেক্সিটি লো ভ্যারিয়েবলের জন্য বা এফিসিয়েন্সি দুইটাই সেম। কিন্তু ও দেখা গেছে যে ডট যে টেনশনটা আছে, যে ডট প্রোডাক্টটা নিলে সেটা হয় কি এটা অনেক ফাস্ট কাজ করতে পারে। তো এই কারণে হচ্ছে কি আমরা ডট অ্যাটেনশনে আমরা হচ্ছে বেশি ইন্টারেস্টেড, কারণ আমাদের লার্নিংটা ফাস্ট হইতে হবে। কিন্তু এখানেও একটা প্রবলেম আছে, যখন ডট অ্যাটেনশন নিচ্ছি বা আমরা যখন এই ডট প্রোডাক্টটা নিচ্ছি তখন দেখা গেছে যে আম, বড় ভ্যালুগুলোর জন্য এটা খুবই একটা প্রবলেম ক্রিয়েট করতেছে। তো আমরা এটা নিয়ে একটু সামনের স্লাইডগুলোতে আলোচনা করব। এর আগে আমরা জেনে নিই যে আমরা এখানে ডট প্রোডাক্টগুলো কিভাবে বের করতেছি। ডট প্রোডাক্টগুলো কিভাবে বের করতেছি, আমাদের কিউ ভেক্টরটা আছে, ই ভেক্টরটা আছে, আমরা জাস্ট ডট প্রোডাক্টটা বের করে নিতেছি। তো এবং এখান থেকে আমাদের বোঝা গেছে যে বড় ভ্যালুগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বেশি ওয়েট মিনিং করবে, বেশি ইম্পর্টেন্স, এবং ছোট ভ্যালুগুলো কম ইম্পর্টেন্স। ঠিক আছে। এখন সফট ম্যাক্স কেন দিচ্ছি আমরা, সেটা নিয়েও আমরা আলোচনা করব। বাট জাস্ট প্রোডাক্টটা আমরা কিভাবে নিচ্ছি সেটা তো আমরা বুঝতে পারতেছি। এরপরে হচ্ছে আমরা দুইটা যখন আমরা আগে থেকে বলতেছিলাম যে মাস্কড। তো এখানে আসলে মাস্ক জিনিসটা আমরা দেখলাম আর কি, যে আমরা আসলে পরবর্তী যে ভ্যালুগুলো এগুলো আমরা সরাই দিচ্ছি। এরপরে আমাদের হচ্ছে কি কোনো একটা কারেন্ট ওয়ার্ডের জন্য, যেমন টু এর জন্য, সে কিন্তু পরবর্তী ওয়ার্ডগুলোতে অ্যাক্সেস আর পাচ্ছে না যখন লার্ন করতেছে। তো এটার কারণ হয়েছে কি সে আর চিটিং করতে পারতেছে না। ঠিক আছে, এই কারণে আমরা মার্কসটা ইউজ করতেছি ডিকোডারে। অ্যান্ড কোডারে আসলে আমরা কি করতেছি, মেশিনটাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের ইনপুটগুলো কি, ইনপুট সিকোয়েন্সগুলো দিচ্ছি। সো সেখানে আসলে চিটিং এর কোনো ব্যাপার আসে না। সে তার কাজটাই হচ্ছে আমরা ইনপুট দিব, সে এটা বোঝার চেষ্টা করবে। সে আগে বুঝলো পরে বুঝলো নাকি এটা ম্যাটার করে না। ঠিক আছে। সো এই কারণেই আমাদের এনকোডারের পার্টটাতে মাস্কিংটা নাই, ডিকোডারের পার্টটাতে মাস্কিংটা আছে। তো যাই হোক, আমরা যখন ওই যে বললাম অটো রিগ্রেসিভ মেকানিজমটা আসলে সে এভাবে মাস্কিং এর মাধ্যমে এটা ইয়ে করে রাখতে পারতেছে আর কি, প্রিজার্ভ করে রাখতে পারতেছে আর কি। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে যখন আমরা পরবর্তীতে আহ, আমরা ডট প্রোডাক্টটা নিলাম, সেটাকে আমরা আবার ডিকে রুট স্কোয়ার দ্বারা ভাগ করলাম। এটাই আর কি, যে আমরা আমি আগে আগে বলতেছিলাম যে আমাদের দুইটা অ্যাটেনশন আছে, একটা হচ্ছে ডট প্রোডাক্ট অ্যাটেনশন, একটা হচ্ছে অ্যাডিটিভ অ্যাটেনশন। এখন বুঝতে পারলাম যে দুইটাই হচ্ছে কম্পিটিশনালি ফাস্ট হইতে পারে, বাট ডট প্রোডাক্টটা আরো বেশি ফাস্ট। বাট সমস্যা হচ্ছে যে ডট প্রোডাক্ট অ্যাটেনশনটা যে লার্জ ভ্যালু, যদি আমরা এটাকে স্কেল না করি তাহলে হচ্ছে কি এটার যে লার্জার ভ্যালুগুলো আছে, এই যে ডট প্রোডাক্টের ভ্যালুগুলো এত বেশি হয়ে যায় যে এই ছোট ভ্যালুগুলো খুবই ইনসিগনিফিকেন্ট হয়ে যায়, যেটার কারণে হচ্ছে স্মল, মানে এই গ্রেডিয়েন্ট গুলো খুবই স্মল হয়ে যায়, যেটার কারণে একটা প্রবলেম ক্রিয়েট হয় যে ছোটগুলা বলতে গেলে জিরোর মতো হয়ে যায়, স্কেলটা থাকে না। এটা মিটিগেট করার জন্য আমরা রুট ডিকের যেটা হচ্ছে রুট স্কোয়ার দিয়ে সেটাকে ডট প্রোডাক্টটাকে আমরা ভাগ করব। সো এটা কাইন্ড অফ স্কেলিং করা। এবং এই পুরো জিনিসটা ক্যালকুলেশনটাকে আমরা পরবর্তীতে সফটম্যাক্সে পাঠাবো। সফটম্যাক্সে পাঠানোর একটাই কারণ, সেটা হচ্ছে আমরা এই জিনিসটাকে চাই একটা প্রবাবিলিটি হিসাবে ট্রিট করতে। সফটম্যাক্স ফাংশনটা কি করে, সফটম্যাক্স ফাংশনটা হচ্ছে আপনার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ভ্যালুগুলো নিবে এবং সেগুলোকে স্কেল করে কাইন্ড অফ 0 থেকে 1 এর ভিতরে স্ক্যাটার করে দিবে, এবং প্রত্যেকটা ভ্যালু যোগ করার পরে টোটাল সামও 1ই হবে। ঠিক আছে। সো এটা কাইন্ড অফ লাইক প্রবাবিলিটি। কারণ কি, আমাদের মডেলের ফাইনাল যে গোলটা হচ্ছে সেটা হচ্ছে তা সে লার্ন করার চেষ্টা করবে যে কিভাবে সে আহ, কোন ওয়ার্ডটা দিতে হবে ইউজারকে, সে প্রেডিক্ট করার চেষ্টা করবে। ঠিক আছে। এই কারণে আমরা এটাকে ট্রিট করার চেষ্টা করবো যেন অ্যাজ এ প্রবাবিলিটি। এই কারণে এটাকে সফট ম্যাক্সের ভিতরে দেওয়া।
এবং এই ক্যালকুলেশনটা করা। এরপরে আমরা সে পুরো ক্যালকুলেশনটা যে ভ্যালুগুলো সেটাকে ভ্যালু ম্যাট্রিক্সের সাথে আমি গুণ করে আমি আমার ভ্যালুগুলো বের করে নিব। ঠিক আছে? তো এই তো হলো আমাদের হচ্ছে অ্যাটেনশন গেল, একটা অ্যাটেনশন। তাহলে আমাদের কিন্তু লেয়ারে আছে মাল্টি হেড অ্যাটেনশন। মাল্টি হেড অ্যাটেনশনের কারণটা হচ্ছে, মনে করেন যে একটা অ্যাটেনশন সে একটা ওয়ার্ডের একটা ওয়ান ওয়ে অফ মিনিংটা বুঝলো, যে সে হয়তোবা আহ, এই পজিশনে থেকে মানে একটা স্পেসিফিক মিনিং সে বুঝাচ্ছে, কিন্তু অন্যান্য মিনিংগুলো ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট থাকতেই পারে। তো সেই মিনিংগুলো বোঝার জন্য আমাদের আহ, আরো অ্যাটেনশন ব্লক তৈরি করতে হবে, এবং প্রত্যেকটা এভাবে বিভিন্ন মিনিং এর উপর কাজ করে। এটা ইটস লাইক যে আহ, আমরা পাঁচ ছয়জন মিলে একটা প্যারাগ্রাফ অ্যানালাইজ করতেছি, এবং তাদের প্রত্যেকটারই ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট ডিফারেন্ট ডিফারেন্ট মানে অ্যাসপেক্টস এর উপরে আমরা ফোকাস করতেছি। ঠিক আছে? সো পাঁচজনে যখন সে বিভিন্ন দিক দিকে একটা সেন্টেন্স ইন্টারপ্রেট করবে, তাহলে তার আউটকামটা যেমন হবে, অবশ্যই একজনের আউটকামটা সেমন হবে না। সো এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা আরো বেশি অ্যাটেনশন ব্লক অ্যাড করতেছি। এরপরে দেখা গেছে যে কনক্যাট এবং লিনিয়ার আছে। কনক্যাট এবং লিনিয়ারটা আসলে হচ্ছে আমাদের যে অ্যাটেনশনের পাঁচটা বা ছয়টা অ্যাটেনশন আমরা ইউজ করছি, সেই পাঁচ ছয়টা অ্যাটেনশন গুলাকে আমরা কি করবো, অ্যাটেনশন ম্যাট্রিক্স গুলা নিয়ে একটা নিচে একটা কনক্যাট করে দিব। ঠিক আছে? এটাই হচ্ছে জাস্ট কনক্যাট। এবং লিনিয়ার কি? লিনিয়ারটা হচ্ছে আমরা আরেকটা ম্যাট্রিক্সকে যখন এই পুরা অ্যাটেনশনটা আমরা করলাম, তখন সেটাকে আমরা আরেকটা ম্যাট্রিক্স ডাব্লিউ দ্বারা গুণ করে লিনিয়ার করে নিব। ঠিক আছে? এরপরে আসতেছে অ্যাড এন্ড নর্ম স্টেপ। অ্যাড এন্ড নর্ম স্টেপ কি করে? অ্যাড এন্ড নর্মটা হচ্ছে আমাদের দেখা গেছে যে আমরা যখন মাল্টিহেড অর্থ এতগুলা ক্যালকুলেশন, এত ইন্টেন্সিভ ক্যালকুলেশন গেছে মাল্টিহেড অ্যাটেনশনের পরে, দেখা গেছে যে সে এখন যে ফিচারটা লার্ন করছে বা তার কাছে যে ম্যাট্রিক্সটা আছে, সেটা আসলে ইনিশিয়াল যে কনটেক্সটটা ছিল সেটা সবকিছু ভুলেই গেছে, বা ওটার সাথে এখন আর রিলেভেন্টই নাই। সো এই রিলেভেন্সটা বোঝার জন্য সে অ্যাড এন্ড নর্ম স্টেপটা অ্যাড করতে হবে। এটা হচ্ছে স্কিপ কানেকশনের জন্য মতো আর কি। এটার কারণটা হচ্ছে যেন খুব এক্সটেন্সিভ ক্যালকুলেশনের পরেও আর্লিয়ার কনটেক্সটটা যেন মডেলটা বুঝতে পারে, সেই কারণে। তো অ্যাড এন্ড নর্ম দুইটা খুবই ইজি পার্ট। অ্যাড হচ্ছে যে আমরা আলটিমেটলি সফটম্যাক্স ফাংশনের পরে তারপর কনকেট এবং লিনিয়ার পরে যে ম্যাট্রিক্সটা পেলাম, সেটাকে আমরা ইনিশিয়াল যে আমাদের ইনপুট ম্যাট্রিক্স ছিল উইথ ভ্যালুজ, লাইক পজিশনিং এনকোডারের সাথে, সেটা আমরা যোগ করে দিব। যোগ করে দেওয়ার পরে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা অ্যাড এন্ড নর্ম, সেটাকে আমরা আবার নর্মালাইজ করব, যেন ভ্যালুগুলো হচ্ছে আহ, মানে একটা পারফেক্ট রেঞ্জের ভিতরে থাকে। কারণ ভ্যালুগুলো যদি নর্মালাইজ না থাকে, তাহলে ডিপ লার্নিং মডেলের জন্য লার্ন করা ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে? এরপর আমরা সেটাকে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কের ভিতরে দিয়ে দিব। এটা একটা নিউরাল নেটওয়ার্ক, ডিএনএন। সো আমরা এটা দিয়ে দিছি এবং ডিপ লার্নিং নেটওয়ার্কটা চেষ্টা করবে। ইটস লাইক এতক্ষণ ধরে আমরা যে অ্যাটেনশন মেকানিজমটা করছি, এটা হচ্ছে একটা ডাটা প্রসেসিং এর মতো। মানে ডাটার রিলেশনশিপ লার্ন করার জন্য একটা আমরা মেকানিজম ইউজ করছি। আর এখন যেটা হবে সেটা হচ্ছে ডিপ লার্নিং এর ভিতরে আমরা দিব, এবং সে হিডেন প্যাটার্ন গুলো বুঝবে, এবং একটা ইরর বা পেনাল্টি থাকবে। সেই পেনাল্টির অনুযায়ী সে আবার ব্যাক প্রোভাইড করে ম্যাট্রিক্স গুলো টিউন করবে, প্যারামিটার গুলো টিউন করবে, এবং সে আস্তে 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 উইথ টাইম অপটিমাইজ করবে, এবং অপটিমাইজ করার পরে সে আস্তে আস্তে ফিচার গুলো লার্ন করবে। ঠিক আছে? তো এটা হচ্ছে কাইন্ড অফ কোর মেকানিজম। আমাদের অ্যাটেনশন ব্লক, তারপর মাল্টিলিনিয়ার পারসেপশন, আবার অ্যাটেনশন ব্লক, তারপর আবার মাল্টিলিনিয়ার পারসেপশন। এভাবে এভাবে হয়তো বা ফার্স্ট টাইম সে আই এম গোয়িং টু ওয়ার্ক এই সেন্টেন্সটাতে সে ফার্স্ট টাইম বাসটা পেলো না, অন্য একটা বললো, বলে দেখা গেছে ওয়ার্ক অ্যারাউন্ড। হয়তো বা এটা কোনো সেন্স মেস করতেছে না, এটা একটা ইরোড দিতেছে। সে পরবর্তীতে যাবে যে ওই ম্যাট্রিক্স গুলোর ভিতরে কোন জায়গাটার কারণে এই ইরোডটা হচ্ছে, সেটাকে টিউন করবে, এবং আস্তে 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 মিলিয়ন অফ ইটারেশন সে লার্ন করবে যে কিভাবে আলটিমেটলি সে এক্সাক্ট আনসারটা সে দিতে পারে। ঠিক আছে? তো এখানে আমাদের একটা ডিকোডার আমরা বুঝতে পারলাম। তো এলএলএম এর জন্য এরকম অনেকগুলো ডিকোডার, অনেকগুলো অ্যাসপেক্টস থেকে দেখতে পারবে একটা প্রবলেমের। ঠিক আছে? আমরা এরকম অনেকগুলো ডিকোডার ব্লক একসাথে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা করে আমরা আলটিমেটলি এলএলএম ল্যাঙ্গুয়েজ মডেলটা তৈরি করব। ঠিক আছে?
তো যেটা বললাম ওই যে ব্যাক প্রোগ্রেশন এবং গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে সে লার্ন করবে আস্তে আস্তে ইরর গুলা সে টিউন করার চেষ্টা করবে, তো আলটিমেটলি আনসারটা প্রপারলি দেওয়ার চেষ্টা করবে। তো স্ট্রেংথটা হচ্ছে কি অ্যাটেনশন মেকানিজমের যে স্ট্রেংথটা আছে এটা কি করতেছে যে আমরা যখন টোকেনগুলো দেখতেছি যে এগুলো সবগুলো কিন্তু প্যারালালি হচ্ছে ক্যালকুলেশনগুলো, ঠিক আছে, সিরিয়ালি হচ্ছে না, যার ফলে এটা কি কম্পিটিশনালি এফিশিয়েন্ট হচ্ছে। আহ, এবং যখন লং রেঞ্জ ডিপেন্ডেন্সির ক্ষেত্রে সে যাচ্ছে তাহলে তার মেমোরির যে মানে একটা মেকানিজম ছিল সে সামনে যাচ্ছে পিছনে জিনিসগুলো ভুলে যাচ্ছে, সেই জিনিসটাও সলভ হচ্ছে। তারপর কোনো ধরনের রিকারেন্স বা কনভলিউশনের প্রয়োজন হচ্ছে না। এটার কারণে হচ্ছে কি সে কনটেক্সটটা ভালো মতো বুঝতে পারতেছে, তার ফলে স্ট্রং ট্রান্সলেশন পারফরমেন্স থাকতেছে। তারপরে মাল্টি হেড হওয়ার কারণে কি হচ্ছে ডিফারেন্ট কনটেক্সট অফ এ সেন্টেন্স ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটেনশনগুলো লার্ন করার চেষ্টা করতেছে, তো এটাও একটা বেনিফিট। এরপরে যদি আমরা লিমিটেশনগুলো আসি যে এখন পর্যন্ত এখানে আরও কিছু কিছু লিমিটেশন আছে যেগুলো অলরেডি পরবর্তী মডেলগুলো সলভ করছে, বাট অরিজিনালি ওই পেপারটারে কিছু লিমিটেশন ছিল। যেমন স্টিল লং ইনপুটগুলো রিমেন খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ হচ্ছে আমরা যখন একটা পুরো একটা নোবেল দিচ্ছি সে নোবেলটা পুরোটা একসাথে কিন্তু প্রসেস করতেছে না, সে কিন্তু ব্লক 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 অনুযায়ী করতেছে, তো সেটাও একটা লিমিটেশন ছিল। তারপরে হচ্ছে পজিশনাল এনকোডিংটা দিতে হতো, যেটার কারণে আমাদের আর এক্সট্রা ক্যালকুলেশন প্রয়োজন হচ্ছিল। তারপরে ডিকোডারের যে জেনারেশন ছিল সেটা কিন্তু সিকোয়েন্সিয়াল ছিল, ঠিক আছে। আর আহ, যে কোয়াড্রেটিক মেমোরি এবং কম্পিউটেশনাল কস্ট সেটা স্টিল মানে সেটা অপটিমাইজ হয়েছে বাট একদমই কমে যায় নাই, ঠিক আছে। সো ক্রিটিক্যাল অ্যানালাইসিস হচ্ছে এই পেপারটা অ্যাকচুয়ালি হচ্ছে পুরা এন্টায়ার এলএলএম এর ভিতরে একটা রেভলিউশন ক্রিয়েট করছে, যার ফলে হচ্ছে হিউম্যান যেভাবে চিন্তা করতো এআই কে কিভাবে বিল্ড করা যায় সেটার পুরো থিঙ্কিংটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো এর পরবর্তীতে আসলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলা মার্কেটে এসে একটা একটার সাথে কম্পিট করা শুরু করতেছে, আমাদের এত এত বেশি আউটপুট আসা শুরু হয়েছে আর কি। বর্তমানে তো তারা আহ, সব ধরনের কাজ করতে প্রায় হ্যান্ডেল হিউম্যানকে সাপোর্ট দিচ্ছে। সো বুঝে যাচ্ছে যে এই পেপারটা কত গুরুত্বপূর্ণ ছিল। তো আমি এই স্লাইডটা বানানোর জন্য এই রেফারেন্সগুলো ইউজ করছিলাম। আহ, আশা করি আমার এই শর্ট ভিডিওতে মোটামুটি আমি সফলভাবে বোঝার চেষ্টা করছি, সবাইকে বোঝানোর চেষ্টা করছি। আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা বা আপনাদের বুঝতে সমস্যা হয়েছে কিনা, আমি আনসার করার চেষ্টা করব। ধন্যবাদ।